আসসালামু আলাইকুম। দর্শক, আজকের এই আলোচনায় সকলকে স্বাগতম জানিয়ে আমি মাসুদ রানা শুরু করছি আজকের সবচাইতে মূল যে বিষয়টি সেটি হচ্ছে জুলাই সনদকে নিয়ে কিছু কথা বলব আপনাদের সামনে। তো এই জুলাই সনদকে ঘিরে নানান রকমের তর্কে বিতর্কে জড়িয়ে পড়েছে বেশ কিছু নেতাকর্মী। সেটা সরকার দল, বিরোধী দল, নিরপেক্ষ দল এবং সাবেক আমলিক সমর্থিত কিছু ব্যক্তিবর্গ। কারণ জুলাই যখন আসছে অনেকের ভিতরে চুলকানি শুরু হয়েছে, অনেকের খাইজানি শুরু হয়ে গেছে, অনেকের ভিতরে মনে করেন যে একটা জলাতঙ্ক শুরু হয়ে গেছে। তো সবাই সবার জায়গা থেকে নানান রকমের মতামত প্রকাশ করার চেষ্টা করছে। আসলে কিছু ব্যক্তির মতামত আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে তারা সম্প্রতি জুলাইকে নিয়ে যে সমস্ত বিভ্রান্তিমূলক বা যে সমস্ত অতি কথনকারী যে সমস্ত ব্যক্তিরা আছে তারা কিভাবে এটাকে মূল্যায়ন করছে। দেখুন, রাজনীতিতে একটা কথা আছে যে অতি কথন পতনের মূল কারণ। কারণ আমরা দেখেছি সাবেক যে স্বৈরাচারী শাসক বা ফ্যাসিস্ট শাসক, তার প্রধান যিনি ছিলেন, তার একমাত্র পতনের মূল কারণ ছিল অতি কথন। এই অতি কথন তাকে পতনে ডেকে নিয়ে আসছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আসলে কে বেশি অতিকথন করার চেষ্টা করছে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন এবং আলোচনা সম্পূর্ণ শোনার পরে যদি আপনাদের কাছে মনে হয় হ্যাঁ ভালো লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, পারলে শেয়ার করে যাবেন। চলুন, আপনাদের মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করে যাবেন। তো এই যে জুলাইটাকে নিয়ে বিএনপির এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি এবং একজন স্বনির্ভরশীল একজন কেন্দ্রীয় পর্যায়ে একজন নেত্রী, আন্তর্জাতিক স্বনির্ভরশীল একজন সহ সম্পাদক তিনি, যদি আমার ভুল না হয়, দর্শক আমার ভুল হইতে পারে তার পদবি নিয়ে, আমরা জানি অত্যন্ত একজন বলিষ্ঠ কণ্ঠ সরি একজন নেত্রী। বিগত দিনের আমলের যিনি সরকার বিরোধী আন্দোলনে বেশ সোচ্চার ছিলেন এবং টকশোতে বেশ বেশ কিন্তু মাতিয়ে রাখেন। টকশোর মধ্যে যে কজন সবচেয়ে পপুলার ব্যক্তি, সরকার বিরোধী দল এবং সাধারণ নিরপেক্ষ কিছু টকশোর যে ব্যক্তিত্ববর্গ যারা আছে তাদের ভিতরে অন্যতম হচ্ছে নীলোফার চৌধুরী মণি। এই ব্যক্তি বা এই ভদ্রমহিলা তিনি জুলাইটাকে নিয়ে সম্প্রতি তিনি একটা টকশোতে একটা বিভ্রান্তিমূলক বক্তব্য দেন, যেটা প্রত্যাখ্যান করেছে একদম তার নিজের দলের ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান রাকিব। তিনি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে দেখুন আপা, আপনি জুলাইয়ের একজন যোদ্ধা ছিলেন এবং গত সরকারের স্বৈরাচারী সরকারের আন্দোলনে আপনি একজন অগ্রগামী ছিলেন, বেশ নেতৃত্ব দিয়েছেন এবং আপনি একজন বলিষ্ঠ কণ্ঠ। কিন্তু জুলাই বিপারকে নিয়ে যে আপনি মন্তব্য করেছেন এটা আমরা একদম প্রত্যাখ্যান করছি। কারণ তিনি বলেছেন জুলাইয়ের যে স্নাইপারগুলো ব্যবহার করা হয়েছে এখানে একটা অস্ত্র, সেটা যখন ব্যবহার করেছে আসলে কারা করেছে, কিভাবে করেছে, এটা কেন করেছে তারাই ভালো জানে। অনেক কিছু আমি বলতে চাই, বলতে পারি না, অনেক কিছু মানে বাধা আসে। কারণ এই জুলাই অভ্যুত্থানটাকে তিনি প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি এক পর্যায়ে কিন্তু টকশোর ভিতরে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করেন, যেগুলো নিয়ে জুলাই সনদটাকে নিয়ে বা জুলাই যে আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করায় একদম মানে একদম, যদি সরকার দলের পক্ষ থেকে বা এরকম যারা জুলাই আন্দোলনকারী একটা দল থেকে দলের পক্ষ থেকে যদি এরকম একটা মন্তব্য করে তাহলে তো জুলাইটাকে তো এমনি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কারণ এখানে যাদেরকে ঘিরে জুলাই, তারা তো প্রতিনিয়ত চাচ্ছে এই জুলাইটাকে মানে বিভ্রান্তি বা প্রশ্নবিদ্ধ করে জনগণের সামনে উপস্থাপন করা যে আসলে জুলাইটা কি ছিল, এটাই তোদের মূল লক্ষ্য। কিন্তু এরকম একজন নির্ভরযোগ্য জায়গা থেকে নির্ভরশীল একজন ব্যক্তি যদি জুলাইটাকে যদি প্রশ্নবিদ্ধ করে, স্নাইপার ব্যবহারটাকে তিনি এমনভাবে বলেছেন যে সামনে দিয়ে হাঁটতেছে, কোনো রকম আওয়াজ ছাড়া দাপ করে পড়ে যাচ্ছে, পাশে পড়ে যাচ্ছে, তার সামনে থেকে গুলি আসলো না পিছন থেকে গুলি করলো, কে জানে, কে দেখছে, এরকম কথাবার্তা। তার মানে কি এখানে প্রশাসনের কোনো ভূমিকা ছিল না? জুলাই যোদ্ধাদের উপর যে আক্রমণ, তারা যে নিহত হয়েছে, এটা কি নিজেদের ভিতরে করে, তার বক্তব্য অনুযায়ী এরকম বোঝা যাচ্ছে যে নিজেরা নিজেদের ভিতরে এরকম করে জুলাই আন্দোলনটাকে চাঙ্গা করেছে, যার কারণে সরকারের পতন হয়েছে। কারা করেছে তিনি একটা দলকে ইঙ্গিত করে বলেছেন, মানে বর্তমান বিরোধী দলীয় একটা দলকে তারা ইঙ্গিত করে বলছে যে তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে আন্দোলনটাকে চাঙ্গা করেছে, এখন তারাই আবার সরকার বিরোধী আন্দোলনে তারা আবার সোচ্চার হচ্ছে। এই বিষয়টিকে তিনি খুব গুরুত্বের সাথে টকশোর ভেতরে কিন্তু উল্লেখ করেছেন, যেটাকে নিয়ে রাজনীতিতে এখন ব্যাপকভাবে সমালোচনার ঝড় বইছে যে নীলোফার চৌধুরী মনির মতো একজন 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 স্বনির্ভরশীল এরকম একজন ব্যক্তি, যার নাকি একটা নিজস্ব একটা পরিচিতি গড়ে ফেলেছে, তিনি তুলে ফেলেছেন, তিনি যদিও তিনি বিএনপির নেত্রী, তারপরে রাজনীতির টকশোতে তিনি ব্যাপকভাবে পরিচিত একটা মুখ। এরকম একজন ব্যক্তি এরকম একটা জায়গা থেকে, তিনি গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে এবং বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে একটা নেতৃত্বের জায়গা থেকে তিনি এই ধরনের মন্তব্য করা মানে কি? অবশ্যই জুলাইটাকে প্রশ্নবিদ্ধ করা, এবং এই জুলাই প্রশ্নবিদ্ধ হলে তো আজকে আপনার সরকার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এটাই তো স্বাভাবিক। অনেকে বলার চেষ্টা করছে যেখানে জুলাইকে আপনি যদি প্রশ্নবিদ্ধ করেন, তাহলে সেখানে আপনার সরকার বিরোধী দলকে প্রশ্নবিদ্ধ করা মানে কি? আপনি সরকারকে প্রশ্নবিদ্ধ করা। কারণ এই সরকার তো আজকে জুলাই আন্দোলনের ফসল। এই সরকার তো জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আসছে এবং আজকে যারা সরকার গঠন করেছে তারাও তো জুলাই আন্দোলনের অন্যতম তারা যোদ্ধা ছিলেন।
এবং নেতৃত্ব স্থানকারী জায়গা থেকে তারা নেতৃত্ব দিয়েছে। তো আপনার মন্তব্যটাকে কিন্তু আপনার পায়ে কুড়াল মারার মতো হচ্ছে। এরকম পরিস্থিতি অনেকে বলার চেষ্টা করছে। আরেকজন ব্যক্তির কথা বলি, সেটা হচ্ছে যে এই যে মেহের আফরোজ শাওন আওয়ামী লীগ সমর্থিত একজন অভিনেত্রী বলেন, একজন লেখক বলেন, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলেন, তিনি কিন্তু সোচ্চার। এখন পর্যন্ত দেশে থেকে যেভাবে আওয়ামী লীগের পক্ষে তিনি প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন। তাকে ঘিরে বিএনপির নবনেতা যিনি সাবেক আ ভিপি নূরের যে দলের সাধারণ সম্পাদক ছিলেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, বর্তমান বিএনপি নেতা। তিনি বিএনপির নবনেতা। যাই হোক, তিনি বিএনপিতে অংশগ্রহণ করার পরে বেশ কিছু মন্তব্য করেন তিনি। মাঝে, মাঝে দেখা যায় তার বক্তব্য টক শো, ফেসবুক পোস্টে এটাকে ঘিরে নানান রকমের রাজনীতিতে নানানভাবে চর্চা হয় এবং তাকে ঘিরে কিন্তু অনেক মন্তব্য করা হয়। অনেকে অনেকভাবে মন্তব্য করে। তার অবস্থানটাকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি যে তিনি যখন দলে ফিরছেন, অর্থাৎ বিএনপিতে তার আসলে তিনি যদিও গণ অধিকার পরিষদ গঠনকালে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, তখনকার আমলে আওয়ামী লীগের বিরোধী যত সমস্ত আলোচনা বা সমালোচনা বা একটা শক্ত ভূমিকা তিনি কিন্তু পালন করেছে। যার কারণে দেশের সকল শ্রেণীর মানুষ কিন্তু তাকে চেনে। রাজনীতি অনেকেই করে, অনেক শক্তিশালী দলের নেতা হয়ে থাকেন, কিন্তু তাদেরকে সকলে চেনে না। চেনার একটা মূল কারণ হচ্ছে যে আপনার সবসময় সরকার বিরোধী আলোচনা করতে হবে, সমালোচনা করতে হবে। তাহলে আপনাকে সবাই চিনবে। তিনি সেই ভূমিকাটা পালন করেছেন এবং তার জায়গা থেকে ছোট্ট একটা দলের সাধারণ সম্পাদক ছিলেন তিনি, এবং 18 যে কোটা আন্দোলনে তিনি শক্ত একটা অবস্থানে ছিলেন। সেখানে তার ভূমিকা ছিল অত্যন্ত কঠোর এবং কঠিন ভূমিকা ছিল। যার কারণে তাকে কিন্তু বিপি নুরের পাশাপাশি তাকেও কিন্তু সবাই চিনে ফেলেছিল এবং তার যে শক্ত আন্দোলন এবং শক্ত নেতৃত্ব, সেটা তাকে বেশ পরিচিতি এনে দিয়েছিল। কিন্তু হুটহাট কি হলো বিপি নুরের সাথে, তার দল ত্যাগ করে নির্বাচনের আগ মুহূর্তে এসে বিএনপিতে যোগদান করে এবং বিএনপির পক্ষ থেকে তিনি নমিনেশনও পেয়েছিলেন, নির্বাচনও করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি পরাজিত হন। পরাজিত হবার পরে তিনি থেমে নেই। তিনি বেশ এখন সোচ্চার রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে বেশ সোচ্চার এবং একজন শক্তিশালী একজন বক্তা। তিনি বিএনপির পক্ষে বেশ কিন্তু তিনি প্রত্যেকটা কথার জবাব দিয়ে যাচ্ছেন। বিরোধী দলীয় যত নেতাগুলো আছে তাদের প্রত্যেকটা কথার জবাব দিয়ে থাকেন। তিনি তার ফেসবুক পোস্টে তিনি কখনো টকশোর ময়দানে কোনো না কোনোভাবে তিনি সচল আছেন। তো এই ব্যক্তি সম্প্রতি যে মেহরাজ আফরোজ শাওন, একজন অভিনেত্রী এবং একজন কলামিস্ট এবং একজন রাজনীতিক, একজন ব্যাপক সমর্থক, যে সাবেক আওয়ামী লীগের। তিনি মূলত মানে বেশ কিছু সময় দেখা যায় যে সরকার বিরোধী এবং বিভিন্ন দলকে মন্তব্য করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে মন্তব্য করে এবং তার মন্তব্য ঘিরে রাজনীতিতে একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্প্রতি তিনি এই জুলাইটাকে নিয়ে ব্যাপকভাবে মন্তব্য করেছেন যে জুলাইটাকে তিনি একটা পাতানো বা জুলাইটাকে একটা আহ, অভ্যুত্থানের নামে তারা একটা দেশে অরাজকতা সৃষ্টি করে দেশের স্বাধীন একজন নির্বাচিত সরকারকে হটানোর মধ্যে দিয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে, এরকম কিছু মন্তব্য তিনি করেন তার ফেসবুক পোস্টে এবং বর্তমান সরকারকেও নিয়ে সমালোচনা করেন, বর্তমানে বিরোধী দলকে নিয়েও তিনি সমালোচনা করেন। এই সমালোচনার মানে শক্তভাবে জবাব তিনি রাশেদ খান তিনি শক্তভাবে দিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন যে যদি শেখ হাসিনার জন্য বেশি মায়া লাগে, তাহলে শেখ হাসিনা যেখানে থাকে আপনার সেখানে গিয়ে থাকা উচিত। কারণ শেখ হাসিনার জন্য মায়া কান্না করে দেশের ভিতরে আপনি স্বাধীনভাবে থাকতে পারবেন না। এরকম অনেক কথাই বলেছেন তিনি। তো সব কথার এক কথা হচ্ছে, আমি যে আলোচনার শুরুতে আমি যেটা বলেছিলাম যে অতি কথন পতনের মূল কারণ। ঠিক আছে? এটা কিন্তু আমরা সবাই জানি। কারণ কেন বলেছিলাম এই কথাটা জানেন? সেখানে কিন্তু কিছুটা ইঙ্গিতও দিয়েছিলাম যে সাবেক যাকে ফ্যাসিস্ট সরকার বলা হয়, যাকে স্বৈরাচারী সরকার বলা হয়, সেই সরকারের প্রধান যিনি শেখ হাসিনা, তার একমাত্র পতনের অন্যতম কারণ হচ্ছে কি জানেন? অতি কথন। তিনি প্রত্যেকটা কথাকে কাউন্টার দিতেন। সেটা বিরোধী দলের যেকোনো শ্রেণীর নেতা। তিনি একজন প্রধানমন্ত্রী। তার সর্বোচ্চ কাউন্টার থাকবে অন্য বিরোধী দলীয় যে সভাপতি বা সভানেত্রী বা দলের প্রধান অথবা সর্বোচ্চ মহাসচিব পর্যায়ে যারা বক্তব্য দেন, সেই সমস্ত কথাগুলোর কাউন্টার তিনি দিতে পারেন। তবে সেই কাউন্টারটাও হতে হবে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ, গঠনমূলক। কিন্তু তিনি প্রতিনিয়ত যে সমস্ত কথার কাউন্টার দিতেন, গ্রাম অঞ্চলে যে ঝগড়াটা একটা মহিলা থাকে না, যারা বাড়ি বাড়ি সবসময় ঝগড়া লাগিয়ে দেয় অথবা ঝগড়া নিজে করে, এরকম এক কুটনি বুড়ি যাদেরকে বলা হয়, সেই কুটনি বুড়িদের মতন তিনি প্রত্যেকটা কথার মধ্যে কাউন্টার দিয়ে বসে থাকতেন, যেটাই তার পতনের সবচেয়ে মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। গ্রামের সহজ সরল মহিলারাও পর্যন্ত এই জিনিসটাকে খুব নেগেটিভ ভাবে দেখেছে যে একজন দেশের প্রধানমন্ত্রী, সভানেত্রী, তিনি তার বক্তব্যের মধ্যে অবশ্যই মাধুর্য থাকতে হবে, সৌন্দর্য থাকতে হবে, সামঞ্জস্যপূর্ণ বক্তব্য থাকতে হবে। অথচ তিনি যে সমস্ত কথায় প্রতিপক্ষকে যেভাবে ঘায়েল করতেন, যেভাবে প্রতিনিয়ত দেখেছি আমরা বিএনপির চেয়ারপারসন সাবেক বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে যে সমস্ত বাজে বাজে মন্তব্য করেছে, এই মন্তব্যগুলোকে গ্রামের সহজ সরল সাধারণ মহিলাদের ভিতরেও প্রশ্ন তুলে ফেলেছিল যে এর কেমন মহিলা, যিনি নাকি প্রতিনিয়ত একদম কুটনি বুড়িদের মতন কথা বলে থাকেন বিরোধী দলীয় নেত্রীদেরকে। কারণ খালেদা জিয়াকে তো একটা শ্রেণীর মানুষ ভালোবাসতো, একটা গ্রুপ ভালোবাসতো।
তাদের সাথে, সাথে নিরপেক্ষ যে কিছু মানুষ ছিল তারাও কিন্তু শেখ হাসিনার এই অতিকথনটাকে অত্যন্ত ঘৃণ্য ভরে কিন্তু তারা দেখত। আর শেখ হাসিনার এই অতিকথনই তাকে ধ্বংসের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল বলেই অনেকে এটাই অভিমত করে যে তিনি প্রত্যেকটা কথার যেভাবে কাউন্টার দিতেন, এই কাউন্টারের ফলে জনগণের কাছে তিনি একজন ঘৃণিত সভানেত্রী, ঘৃণিত প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিলেন। যার কারণে তার যেই পতনে কিন্তু সকল শ্রেণীর মানুষ জুলাই আন্দোলনের সাথে কিন্তু সম্পৃক্ত হয়েছিল। কারণ তার নেতৃত্বে দেশে তো অনেক উন্নয়ন হয়েছে। এটা তো একদম অস্বীকার করার মতো কিছু নেই। বাহ্যিক দৃশ্যমান যে সমস্ত বিষয়গুলোতে তিনি উন্নয়ন করেছে, যেগুলো অবকাঠামোমূলক জিনিসগুলো সেগুলো এখনো দৃশ্যমান। তো সেখান থেকে তো শেখ হাসিনা অনেক পজিটিভ কাজ আছে। কিন্তু নেগেটিভের ভিতরে যে তার অতি কথন, এই কথনটাকেই তাকে ধ্বংস করে দিয়েছে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি সরকার দল, বিরোধী দল এর ভিতরে কিছু নেতাকর্মী আছে তারা অতি কথনের শুরু করে দিয়েছে। এই যে যাদেরকে বললাম এই যে নিরুফার চৌধুরী মনি অতিকথন। সম্প্রতি টক শোতে গেলে দেখা যাচ্ছে তিনি দলের পক্ষে হয়ে তিনি যে সমস্ত কথাবার্তাগুলো বলেন, এটা কি আসলে বিরোধী দলকে ছোট করেন না নিজের দলকে ছোট করছেন? এটা কিন্তু অনেকে প্রশ্ন তুলছে যে নীলোফার চৌধুরী মনির যে ভূমিকাটা আসলে কি দলের পক্ষে না দলকে আসলে বাঁশ দেওয়ার জন্য তিনি বর্তমানে কার্যক্রম চালাচ্ছে। এরকম কিন্তু প্রত্যেকটা দলের ভিতরে থাকে। অনেকেই দলের পক্ষ হয়ে কথা বলে, এমন কিছু কথা বলে যে কথাগুলো দলকে মোটামুটি একটা বাঁশ দেওয়ার মতো কথা বলে। যদিও দলের পক্ষে শোনা যাচ্ছে যে দলের পক্ষে কথা বলছে। কিন্তু অন্তরালে তিনি কিন্তু দলকে বাঁশ দেবার জন্যই কিন্তু অনেকে এরকম ভূমিকা পালন করে। আমরা যে দেখেছি যে অনেক বিজ্ঞ ব্যক্তি, আমি তার নাম বলতে চাচ্ছি না, একদম নিরপেক্ষভাবে থাকার চেষ্টা করে। সে কার দল, কোন দলের নেতা, কোন দলকে সমর্থন করে। এর বিশিষ্ট একজন কিন্তু আ সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে, রাজনৈতিক বিশ্লেষক আছে। আপনাদের হয়তোবা ইতিমধ্যে কিছুটা ধারণা করতে পারছেন যে আমি কার কথা বলতেছি। নাম ধরে বলব না। ওই ব্যক্তি কিন্তু এমনভাবে কথা বলেন যে আসলে তিনি আসলে কার সখী? আওয়ামী লীগের সখী না বিএনপির সখী? জামাতের সখী না এনসিপির সখী? এটা বলা বড় দুষ্কর। কারণ উনার ভূমিকা উনার এমনভাবে সুন্দর করে মিষ্টি, মিষ্টি ভাষায় তিনি এমনভাবে বাঁশ দিতে জানেন, কখনো সেলা কখনো আছেলা বাঁশ দিয়ে দেন। প্রত্যেকটা রাজনৈতিক দলকে। এভাবেই করে যান। তো আসলে উনি কার এটা বলা বড় বাহুল্য। তেমনি যে নীলুফার চৌধুরী মনি যে বর্তমান তার ভূমিকা পালন করতেছে, এটা অনেকে প্রশ্ন তুলছেন যে আসলে তিনি দলের পক্ষে কথা বলছেন না দলকে বাঁশ দেওয়ার চেষ্টা করতেছেন। এই যে রাশেদ খান সম্প্রতি তিনি দলে যোগদান করে দলের অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠ হয়ে দাঁড়িয়েছেন। আসলে রাশেদ খানের উদ্দেশ্যটা কি? তিনি কি আসলে দলের পক্ষে কথা বলতেছেন? নাকি আসলে দলকে বাঁশ দিতেছেন? এটা হয়তোবা সে নিজেও জানে না। কারণ তিনি যেহেতু একটা অন্য দল থেকে আসছেন, দলের ভিতরে তিনি সক্রিয় থাকার জন্য তিনি কিন্তু অতিকথন করছে। আর এই অতিকথনও কিন্তু অনেক সময় দেখা যায় যে নিজের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তো রাশেদ খানকে অবশ্যই সতর্ক হতে হবে যে আপনি দলের ভিতরে ভূমিকা পালন করতে গিয়ে দলকে এক পর্যায়ে বাঁশ দিতে যায়েন না এবং নিজের বাঁশ খেতে যায়েন না। ঠিক আছে? কারণ যে সমস্ত কথাবার্তাগুলো আপনি ইদানিংকালে বলতেছেন সেটা অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে মাথায় রেখে কথা বলতে হবে। কারণ এমন কিছু বলতে যায়েন না যেটা অবশেষে দেখা যাবে যে দল থেকেও কিন্তু আপনি সমালোচিত হতে পারেন বা দল থেকেও কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন। আপনার যেহেতু একটা অবস্থান তৈরি করতে যাচ্ছেন যে একটা দল থেকে চলে এসে একটা দলে অংশগ্রহণ করছেন, সেখানে অবশ্যই আপনাকে সক্রিয় থাকতে হবে রাজনীতির মাঠে। তা না হইলে আপনার যেখানে যে আসন থেকে নির্বাচন করছেন সেই আসনের যে বর্তমান বিএনপি বা সাবেক বিএনপি যারা নেতাকর্মী আছে তারা আপনাকে সেভাবে মূল্যায়ন করবে না। যার কারণে আপনি বেশ সক্রিয় আছেন। এটা অবশ্যই আপনার জন্য পজিটিভ বা দলের জন্যও পজিটিভ। কিন্তু সবকিছু বলার আগে আপনাকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে যেন আপনি আ এমন কিছু বইলেন না বা এমন কিছু কইরেন না, এমন কথা বইলেন না যেটা বলার কারণে আপনার ভবিষ্যৎ রাজনীতিতে আপনারা দেখবেন যে একটা সময় হয়তোবা আপনার অনিশ্চিত হয়ে দাঁড়াবে। তাই এই সমস্ত অতি কথনকারী মেহের আফরোজ শাওন আপা, আপনি অত্যন্ত একজন জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন। সবাই আপনাকে ভালোবাসে। আপনি হুমায়ূন স্যারের আ ওয়াইফ। এই হিসেবে আপনাকে অনেকে শ্রদ্ধা করে। তো আপনি একটা দলকে সমর্থন করতে পারেন, এটা স্বাভাবিক। একটা দলকে ভালোবাসতে পারেন, এটা আপনার অধিকার। আ একটা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক অধিকার। সেই হিসেবে আপনি যেকোনো দলের পক্ষে কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন, অন্য দলকে সমালোচনা করতে পারেন। কিন্তু সেটা অবশ্যই সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে এবং গঠনমূলক থাকতে হবে। যদি আপনি মনে করেন যে অতিরঞ্জিত হয়ে যান, তাহলে হয়তোবা ভবিষ্যতে কিন্তু আপনার পরিস্থিতি আপনি কি চিন্তা ভাবনা করতেছেন যে আওয়ামী লীগের ভিতরে এখন আওয়ামী লীগের পক্ষে অনেকে কথা বলতে পারতেছে না। সেখান থেকে আপনি কথা বলতে পারতেছেন। আপনাকে এখনো সরকারের পক্ষ থেকে অ্যাকশন নিচ্ছে না। তো এই জিনিসটাকে যদি আপনি সহজভাবে নিয়ে নেন, তাহলে রাজনীতির শেষ বলতে কোনো কথা নেই। রাজনীতিতে যারা আজকে দেখেন এই যে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাসানুল হক ইনু, তিনি তার কিন্তু যেকোনো একটা রাজনৈতিক দলের তিনি কিন্তু একটা প্রধান। এই প্রধান হওয়া সত্ত্বেও তিনি কিন্তু একটি রাজনৈতিক দলের পক্ষে অর্থাৎ সাবেক আওয়ামী লীগের পক্ষে এমনভাবে কথাবার্তা বলেছে, আজকে দেখেন তার মতো একটা দার্জাল নেতা, জারদেল নেতা, সে কিন্তু আজকে তার শাস্তি হয়েছে, সাজা হয়েছে। এখন তার শেষ নিঃশ্বাস পর্যন্ত জেলের ভাত, জেলের ঘানি টানতে, টানতে তার শেষ নিঃশ্বাস হয়তোবা ওখানেই যেতে পারে। উপরওয়ালা ভালো জানে। তো এরকম রাজনীতি কিন্তু অনেক সহজ জিনিস না।
তিনি কিন্তু ভেবেছিলেন যে আসলে যে রাজনীতি যেভাবে চলতেছে এভাবে চলবে, শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে, এখানে আর কোনো শক্তি আসতে পারবে না। এরকম ভাবনা, এরকম কল্পনা যেমন আওয়ামী লীগের নেতাকর্মীদেরও ছিল এবং আওয়ামী লীগের যারা মিত্র যারা ছিল, সহযোগী যারা ছিল, তাদেরও ভিতরে কিন্তু এই ধারণাটি ছিল যে শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রটাকে যেভাবে একদম হাতের মুঠোয় নিয়েছে, রাজনীতিটাকে যেভাবে হাতের মুঠোয় নিয়েছে, এখানে বিরোধী দল বলতে আর কোনো দল থাকবে না এবং বিরোধী দল আর কোনোদিনও আমার রাষ্ট্র গঠনে আসতে পারবে না। পরিকল্পনা সবকিছু ভেস্তে চলে গেছে। কিভাবে কি হয়েছে সেটা আপনারা ভালো জানেন। তো এত অতিরিক্ত অতিরঞ্জিত হয়ে যায়েন না একটা দলের পক্ষ থেকে যে শেষ অবধি পর্যন্ত আপনার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটাও কিন্তু একটা ভাববার বিষয়। তাই অবশ্যই রাজনীতি নিয়ে কথা বলতে গেলে চিন্তা ভাবনা করে এবং একটা সহজ স্বাবলম্বী ভাষায়, গঠনমূলক ভাষায় সেটার অবশ্যই সমালোচনা করবেন। যেন কোনো রাজনৈতিক দলকে একদম প্রতিহিংসামূলক বক্তব্য দিয়ে নিজেই প্রতিহিংসার শিকার হতে যায়েন না। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে দর্শক। এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে যে এই যে অতি কথনকারী ব্যক্তিরা যারা সবসময় এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে তাদের কোনো না কোনো বক্তব্য সামনে আসছে। তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে যাবেন, মূল্যবান করে যাবেন এবং আলোচনা এতক্ষণ শোনার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ, একটা গঠনমূলক আলোচনা করে এসেছি তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, পারলে শেয়ার করে দিবেন। আর সকলের কাছে রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার অবস্থান থেকে নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।